আমার নামটা অজানাই থাক। ঘটনার শুরুটা হচ্ছে করোনায়, মানে 2021 সালের দিকে, যখন স্কুল কলেজ বন্ধ, তখন 2021 সালের দিকে সেপ্টেম্বর মাসে আমার ফ্রেন্ডরা সবাই মিলে ফেসবুকে একটা গ্রুপ খুলে, আর সেখানে তারা তাদের কাজিনদেরকে অ্যাড করে, আমাকেও অ্যাড করে। ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল মৌলি, তার চাচাতো ভাইও অ্যাড ছিল, তার আপন চাচাতো ভাইয়ের কথা বলছি। গ্রুপটাতে দেখতাম অনেক ফান পোস্ট করা হতো, আমিও কমেন্ট করতাম, হাহা দিতাম। একদিন একটা কন্টেস্টের আয়োজন করা হলো গ্রুপে। সেটা হচ্ছে সবাই সবার ছবি দিবে, যার ছবিতে যত বেশি রিয়েক্ট আসবে সেই হবে উইনার। আমিও খুশিতে আমার একটা ছবি দেই, আর ওটাতে আমার ফ্রেন্ড মৌলির চাচাতো ভাই কমেন্ট করে যে আপনি তো বেশ সুন্দরী। আমি শুরুতে চিনতে পারিনি যে ছেলেটা আসলে কে, তাই আমি রেসপন্সও করিনি। তার কয়েকদিন পর সেই ছেলেটা আমাকে একটা রিকোয়েস্ট পাঠায়। আমি দেখলাম আমার ফ্রেন্ড মৌলিও তার সাথে অ্যাড আছে, তাই আর কিছু না ভেবেই আমি অ্যাকসেপ্ট করি। তো আমার ফেসবুকে প্রায় সময়ই আমার স্টোরিতে আমার ছবি ছাড়তাম। এটা আমার একটা নেশাই ছিল বলা যায়। স্টোরিতে আমার নিজের ছবি দেওয়াটা আমার কাছে খুব শখের একটা বিষয় ছিল আসলে। তো আমি যখন স্টোরি দিতাম, আমি খেয়াল করতাম যে ওই ছেলেটা আমাকে ভোরে ভোরে লাভ রিয়েক্ট পাঠাতো। তো আমিও তার আইডিটা চেক করে দেখলাম ছেলেটা আমার স্কুলেই পড়ে। 2021 সালে আমি ক্লাস 9-এ ছিলাম, আর সে ছিল ক্লাস 10-এ। তো একদিন আমি তাকে মেসেজ দিয়ে বললাম যে আমি ছবি ছাড়লে আপনি আমাকে এতগুলো লাভ রিয়েক্ট একসাথে কেন পাঠান? তখন সে উত্তরে যেটা বলল যে সুন্দর জিনিসকে একটু বেশি ভালোবাসা দিতে হয়। তার এই কথায় আমার মনটা জাস্ট মানে একটা কি বলবো, কেমন একটা কাঁপুনি দিয়ে উঠলো। কারণ আমি তো সদ্য 15 বছরে পা দেওয়া একটা কিশোরী, তখন প্রেম ভালোবাসা আমি সেভাবে আগে কখনোই অনুভব করিনি, এটাই ফার্স্ট। তার এই কথায় আমি কেমন যেন তার প্রেমে পড়ে গেলাম। আর ওই বয়সটাতে যেটা হয়, আবেগটা অত্যন্ত বেশি থাকে। ওরকম ভাবে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা বোধ ওরকম তো ছিল না ওই বয়সটাতে, তো আবেগটাই বেশি ছিল আর কি। তো তার সাথে আমার ওই দিন বেশ কিছুক্ষণ আলাপ পরিচয় হয়। এরপর সেপ্টেম্বরের 12 তারিখে লকডাউন অফ করে দেয়, আমাদের স্কুলে ক্লাস শুরু হয়ে যায়। তখন তার সাথেও আমার দেখা হতো, আমাদের একই টাইমে ক্লাস হতো। আমাদের ক্লাসটা ছিল 7 তলায় আর তাদের ক্লাস ছিল 8 তলায়। মাঝে মধ্যে সে মার্কার ডাস্টার এগুলো আনার বাহানায় আমার ক্লাসরুমে আসতো। সে মূলত আমার ক্লাসরুমে আসতো আমাকে দেখতে, আমিও বুঝতাম। এইভাবে আস্তে আস্তে আমাদের মধ্যে প্রেমটা শুরু হয়ে যায়। সে আমাকে প্রপোজ করে, আমিও কিছু না ভেবে অ্যাকসেপ্ট করে ফেলি। তারপর লুকিয়ে প্রেম করতাম, দেখা করতাম, কোচিং ফাঁকি দিয়ে আরো কত কি করতাম। তবে ওরকম খারাপ কিছু কখনো হয়নি। আর প্রথম প্রেম বলে কথা, প্রথম প্রেম প্রথম অনুভূতি, সেটা তো অন্যরকম একটা ব্যাপার, তাই না? তো এভাবে দেখতে দেখতে 22 সালটা চলে আসলো। সে এসএসসি পাশ করে একটা কলেজে চান্স পেল, আর আমিও ওই স্কুলেই ছিলাম। তখন আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। দিনকাল ভালোই কাটছিল, বাট তার কলেজটা দূরে হওয়ায় আমার সাথে সে টাইম টু টাইম দেখা করতে পারতো না, কথাও কম বলতে পারতো। আর এই ব্যাপারগুলো আমি মেনে নিয়েছিলাম। আমাদের যে রিলেশন সেটা শুধুমাত্র আমার ফ্রেন্ড মৌলিকেই বলেছিলাম, সে ছাড়া আমাদের রিলেশনের ব্যাপারে কেউই জানতো না। সে তো খুবই খুশি, সে আমাকে ভাবি হিসেবে মেনে নিতে রাজি। খুব খুশি হয়েছিল সে শুনে। আমাদের দিনকাল মোটামুটি ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে দেখা যায় ছেলেটা মানে আমার বয়ফ্রেন্ড আমাকে আস্তে আস্তে মেসেজ দেওয়া অনেক কমিয়ে দেয়। কেমন যেন একটা মানে ইগনোর করতে থাকে আমাকে। এটা আমি খুব ভালো করে বুঝতে পারতাম। ওর নামটাই তো বলা হয় নাই, ওর নাম হচ্ছে জারিশ। তো ও আমাকে মেসেজ দিত না, আর আমি যদি তাকে মেসেজ করতাম সে সিন করতো খুব লেটে। বাট খেয়াল করতাম যে সে কিন্তু অনলাইনে ঠিকই অ্যাক্টিভ আছে, ফেসবুকে পোস্ট করতেছে, কেউ পোস্টের নিচে কমেন্ট করলে তাকে দ্রুত রিপ্লাই দিচ্ছে, সবই করতেছে। কিন্তু আমার মেসেজ সিন করার টাইম তার নাই, আমাকে মেসেজ করার টাইমও তার নাই। সে আমাকে একবার বলে দিয়েছিল যে আমার ফ্যামিলি খুবই স্ট্রিক্ট, তুমি আমার ফেসবুকে কোনো কমেন্ট করো না, কারণ আমার ফ্যামিলি মেম্বার্সরা অ্যাড আছে, ওরা দেখলে কি ভাববে বলো, কারণ ওরা তো আমাদের রিলেশনের ব্যাপারে কিছুই জানে না। আর এদিকে আমিও বোকার মতো তার সমস্ত কথায় রাজি হয়ে গিয়েছিলাম। তবে যেটা দেখলাম ইদানিং তার পোস্টে মৌলিকে মেনশন দিয়ে তার অনেক বন্ধুরা ভাবি ভাবি বলতেছে। আমি বিষয়টাতে খুবই অবাক হলাম, মৌলিকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার। তখন ও বলল যে সবাই জারিশকে গার্লফ্রেন্ড নেই বলে খুব খেপায়, তাই জারিশ নাকি ওর নামটাই বলছে যাতে করে ওরা খেপানো বন্ধ করে, আর ওর সব বন্ধু বান্ধব নাকি মৌলিকেই তার গার্লফ্রেন্ড হিসেবে চেনে। এটা করার কারণ এরকম করলে নাকি তার যে জারিশের যে ফ্যামিলি মেম্বার্সরা আছে তারা নাকি রিয়েক্ট করবে না, বা তারা ফান হিসেবে জিনিসটাকে ধরে নিবে। তো মৌলি আমাকে এভাবে বুঝ দিয়েছে, আমিও এভাবেই বুঝেছি, মেনে নিয়েছি সবকিছু। কিন্তু সমস্যা হলো সে না আমার কল রিসিভ করে, না আমার মেসেজ সিন করে। এদিকে তার জন্য কাঁদতে কাঁদতে আমার একদম মরণাপন্ন অবস্থা। মৌলিকে বললে সে বলে যে তারা নাকি অন্য জায়গায় বাসা নিয়ে ভাড়া নিছে, তারা আগের বাসাটা ছেড়ে দিছে, সে নাকি তাদের ব্যাপারে কিছুই জানে না। অথচ সে তার আপন চাচাতো বোন হয়েও জানে না যে ওরা কোথায় থাকে, কি আসু বিষয় কিছুই জানে না। তাও আমি তার সমস্ত কথাই বিশ্বাস করে নিলাম।
কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগতো, আমার বয়ফ্রেন্ড সবার কমেন্টে রিপ্লাই দেয়, ফেসবুকে নিয়মিত পোস্ট দেয়, স্টোরি দেয়। খালি আমার বেলায় তার দুনিয়ার যত ব্যস্ততা। এভাবে দেখতে দেখতে এসএসসি পরীক্ষাটা শেষ হলো, আল্লাহর রহমতে আমি পাশ করে যাই আর কলেজেও ভর্তি হই। আর হুট করে মৌলিকে দেখলাম আমাকে ব্লক করে দিল সব কিছু থেকে। ইভেন ওই যে ফেসবুকের গ্রুপটা ছিল ওইটা থেকেও ব্লক করে দিছে। আর এদিকে দেখতেছি যে আমার বয়ফ্রেন্ড আমাকে ব্লক করে দিছে সব কিছু থেকে। আমি মৌলির বেস্ট ফ্রেন্ডকে ফোন দিলাম, কিন্তু দেখলাম সেও আমাকে ব্লক করে দিল। ওই দিন আমার প্রচন্ড অপমান লাগতেছিল, আমি এত কান্না করছিলাম। এরপর থেকে আমি আর কারো কোনো খবর জানি না, আমরা সবাই সবার থেকে আলাদা। তো আমার অবস্থা তো খুবই খারাপ, কান্নাকাটি, মন খারাপ, ডিপ্রেশন সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা। এরপর দেখতে দেখতে 2024 সাল চলে এলো। তো হঠাৎ একদিন আমি যেটা দেখলাম, মৌলি আর জারিশ দুজনেই একটা ছোট বাচ্চা মেয়েকে কোলে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আমি খেয়াল করলাম বাচ্চাটা মৌলিকে মা আর জারিশকে বাবা বলে ডাকতেছে। তখন আর আমার বোঝার বাকি রইল না যে তারা আসলে আমার সাথে কি করছে। তারা দুজনে মিলে এত সুন্দর করে আমাকে ঠকাইতে পারলো। এখন তো 2026 সাল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ বি ইউনিটে চান্স পাইছি। একজনের সাথে আমি এঙ্গেজড, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন ইনশাআল্লাহ 2027 সালে তার সাথে আমার বিয়েটা হবে। আর আপু কি বলবো, এই মানুষটা আমাকে এত ভালোবাসে, আমাকে প্রত্যেকটা মুহূর্তে চোখে হারায়। তবুও কি জানেন, আমি সেই টিনেজের প্রথম ভালোবাসাকে আজও ভুলতে পারিনি। মাঝে মধ্যে মনে হয় আমি এখনো জারিশকে ভালোবাসি, আর খালি ভাবি কেন ঠকালো ওরা আমাকে এভাবে। যাই হোক, আমি কখনো ওদেরকে ক্ষমা করব না। ওরা চিরকাল আমার ঘৃণার পাত্রপাত্রী হয়ে বেঁচে থাকবে। আর আমিও মন থেকে চাই আমার সাথে যা কিছু হয়েছে তার মেয়েটার সাথেও যেন সেম টু সেম হয়। এই ছিল আজকের গল্প। আপুটার জন্য খারাপ লাগে আসলে, সত্যি বলতে এভাবে ঠকে যাওয়া কখনোই কাম্য না। আর কেউ যদি কাউকে ভালোবাসে, কাউকে কমিটমেন্ট দেয়, তার তো দায়িত্ব সেটাকে ঠিক মতো কন্টিনিউ করা। আর যদি কন্টিনিউ করতে না পারে সেই ক্ষেত্রেও বলে দেওয়া। একটা মানুষকে আর একটা মানুষের ভালো নাই লাগতে পারে, কিন্তু সে যদি জিনিসগুলো ক্লিয়ার করে যে তোমাকে আমি এই কারণে এই মুহূর্তে চাচ্ছি না বা এই প্রবলেম, তাও তো হয়। আর মানুষের কথা কি বা বলবো, মানুষ হচ্ছে এমন প্রাণী, সবাই না তবে অনেকেই, যাদের কাছে কমিটমেন্টের কোনো মূল্যই নাই। একটা মানুষকে তুমি নিজে প্রেমের জালে ফাঁসাইছো, তুমি ইমোশনাল বানাইছো, শেষমেশ তোমারই ভালো লাগে না, তুমি কিছু না বলে না কয়ে চলে যাচ্ছ, জিনিসটা তো ঠিক না। তুমি হয়তো এখন আর তাকে আগের মতো ভালোবাসতে পারতেছো না, কিন্তু ওই যে মানুষটা তোমার সাথে জড়িয়ে গেছে সে তো তোমাকে মনে প্রাণে ভালোবাসে একদম মরণের মতো অবস্থা। ওই মানুষটা যদি আজকে কিছু একটা ঘটায় ফেলে, তার দায় কি তুমি নিবা? এই অন্যায়গুলো কি না করলেই নয়? আর আমি পার্সোনাল লাইফে এরকম অনেককেই চিনি যারা তাদের ভালোবাসার মানুষকে কি পরিমাণে ঠকাইছে, আর ঠকানোর পরেও তারা অনেক অনেক ভালো আছে, মানে এতটা সুখে শান্তিতে আছে যেটা বলার মতো না। মাঝে মধ্যে তারা নিজেরাও কনফিউজড হয়ে যায় যে কি ব্যাপার, আমি তো একজনকে এইভাবে ঠকাইছি, আমি কেমনে এত ভালো আছি। সে নিজেও কিন্তু ভয়ে ভয়ে থাকে যে কখন না জানি তার লাইফে অভিশাপ ফিরে আসে, ওই মানুষটার চোখের পানি অভিশাপ হয়ে ফিরে আসে। কিন্তু আসে না, সবার ক্ষেত্রে কিন্তু কার্মা সমানভাবে কাজ করে না। তো যাই হোক, আপুটার জন্য সবাই দোয়া করবেন যেন আপুটা তার লাইফে অনেক অনেক হ্যাপি থাকে, ভালো থাকে। আর যারা এইভাবে মানুষকে ঠকান তারা দয়া করে সাবধান হয়ে যান, মানুষের চোখের পানি আপনাকে ভালো নাও থাকতে দিতে পারে। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।